চীনের সঙ্গে 21টি সমঝোতা স্মারক ও 7টি ঘোষণাপত্র সই। গুরুত্ব পেয়েছে রোহিঙ্গা ইস্যু সহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন। মুক্তিযোদ্ধা কোটা বাতিলে হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা। শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান প্রধান বিচারপতির। শিগগিরই সমাধান বললেন কাদের। আদালতের রায়ে শিক্ষার্থীদের একাংশের প্রত্যাখ্যান। দাবি আদায়ে অনড় আন্দোলনকারীরা। সড়ক ও রেলপথ অবরোধে জনভোগান্তি। এবং আলো আধারির দোলাচলে তিস্তা প্রকল্প। মমতার অনাগ্রহে পানি বঞ্চিত বাংলাদেশ। চীনের মহাপরিকল্পনায় আগ্রহ বাড়ছে ঢাকার। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মার্জিয়া তিশা। এবার বিস্তারিত। অর্থনৈতিক উন্নয়নে প্রাধান্য দিয়ে চীনের সঙ্গে 21টি সমঝোতা স্মারক এবং 7টি ঘোষণাপত্র সই করেছে বাংলাদেশ। বেইজিংয়ে গ্রেট হলে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তিগুলো সই হয়। বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বিস্তারিত জানাচ্ছেন নাসির উদ্দিন। চীন সফরের তৃতীয় ও শেষ দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচি শুরু হয় দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে। গ্রেট হল অব দ্য পিপল প্রাঙ্গণে পৌঁছালে শেখ হাসিনাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী। সেখানে বাংলাদেশ প্রধানমন্ত্রীকে গান স্যালুট জানানো হয়। এরপর দুদেশের প্রতিনিধি পর্যায়ের বৈঠক। সেখানে ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ, ব্যাংকিং এবং বীমা সংক্রান্ত সমঝোতা স্মারক, অর্থনৈতিক উন্নয়ন নীতি এবং বাণিজ্য ও বিনিয়োগ সহায়তা সহ 21টি সমঝোতা স্মারক এবং 7টি ঘোষণাপত্র সই হয়। চীনের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে $1 বিলিয়ন ইকোনমিক অ্যাসিস্ট্যান্স দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ককে তারা অত্যন্ত মূল্য দেয় এবং বাংলাদেশ পৃথিবীর যে কয়েকটি দেশে তাদের ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্স সবচেয়ে বেশি, তার মধ্যে বাংলাদেশ একটি। দ্বিপক্ষীয় বৈঠকে রোহিঙ্গা সংকট ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। আমরা যে ফ্যাসিলিটিসগুলো এখন এলডিসি কান্ট্রি হিসেবে এনজয় করি, সেগুলো যাতে 2032 নিদেন পক্ষে 2029 সাল পর্যন্ত যাতে কন্টিনিউ করে, সে ব্যাপারে চায়নার সহায়তা কামনা করেছেন। এ ব্যাপারে চায়নার পক্ষ থেকে অর্থাৎ চায়নার মাননীয় প্রধানমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়েছেন। এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হয় বাংলাদেশ প্রধানমন্ত্রীর চীন সফর। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন, কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের অসুস্থতার কারণে সফর সংক্ষিপ্ত করেছেন শেখ হাসিনা। নাসির উদ্দিন, মোহনা সংবাদ। সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ে স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ দুপুরে এই আদেশ দেন। এর ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে 2018 সালে সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা। কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে মঙ্গলবার আবেদন করেন 2 শিক্ষার্থী। এই স্থিতি অবস্থার পরে দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টও স্থগিত থাকবে এবং যে প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছে সেই প্রজ্ঞাপনটাও স্থগিত থাকবে, বাতিল থাকবে। তার মানে হচ্ছে 18 সাল থেকে যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলে আসছিল সেই নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে। উচ্চ আদালতের রায়ে অসন্তুষ্টি জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন সকল গ্রেডে 5% কোটা রেখে সংসদে আইন পাশ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এদিকে বাংলা ব্লকেট কর্মসূচিতে কার্যত অচল হয়ে পড়ে রাজধানী। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির। সরকারি চাকরিতে সব গ্রেডে 5% কোটা রেখে আইন পাশ করার দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ 18টি স্থানে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। শাহবাগ মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এই সময় তারা এক দফা দাবি বাস্তবায়নের দাবি জানান। সরকারি চাকরিতে পুরো 100%-এর মধ্যে 56% কোটা দেওয়া হয়েছে, যেটা পুরোটা অযৌক্তিক। যাদের কোটাটা যৌক্তিক শুধু তাদের কোটাটা রাখতে চাচ্ছি আমরা। এক দফাই দাবি যে 5%-এর কোটার বেশি আর কোনো কোটা থাকতে পারবে না। যতক্ষণ এই দাবিটা পূর্ণ হচ্ছে ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। আপিল বিভাগের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে 5% কোটা রেখে সংসদে আইন পাশ করার দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সকল গ্রেডেই কোটা সংস্কার করে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কিছু পরিমাণ কোটা রেখে একটা আইন পাশ করে কোটা সংস্কার করুক, তাহলেই এই কোটা সংকটের চূড়ান্ত সমাধান হবে। আইন পাশ না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান রাখার ইঙ্গিত দেন তারা। আমাদের এই রাষ্ট্র সরকার কিংবা নির্বাহী বিভাগ যদি মনে করে আমরা তাদেরকে এই ব্লকেট কর্মসূচির মাধ্যমে আমাদের মেসেজটি দিতে পারছি না, প্রভাবিত করতে পারছি না, তাহলে সেটি করার জন্য আমাদের যত তীব্রতর প্রোগ্রাম নেওয়া প্রয়োজন আমরা সেটাই নিব। এদিকে ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলা মোটর, ফার্মগেট, মৎস্য ভবন, শিক্ষা চত্বর, জিপিও মোড়, গুলিস্তান সায়েন্স ল্যাব, রামপুরা ব্রিজ ও আগারগাঁও সড়কে অবস্থান নেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিবন্ধী কোটা প্লাস পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য যে কোটা, ওটা আমাদের ন্যূনতম পর্যায়ে এনে সংস্কার করতে হবে। এটা আইন পাস করতে হবে। এটা না হওয়া পর্যন্ত, এই দাবি না মানা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো। ইনশাআল্লাহ আমরা রাজপথ থেকে সরব না। আমাদের দাবিটা কিন্তু সুস্পষ্ট। আমাদের দাবি কিন্তু হাইকোর্টের না। হাইকোর্টের গতিতে চলবে, আমাদের আন্দোলন আমাদের গতিতে চলবে। কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে ময়মনসিংহে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে জাতীয় জাদুঘরের সামনে মুক্তিযোদ্ধাদের 30% কোটা পুনর্বহালের রায় কার্যকর করে নতুন পরিপত্র জারি করা ও বীর মুক্তিযোদ্ধাদের কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি। 30% কোটা অবশ্যই বহাল রাখতে হবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। সর্বোচ্চ আদালতে চূড়ান্ত শুনানির মাধ্যমে নিষ্পত্তি করা হবে কোটা সংস্কার মামলা। এ পর্যন্ত মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে এমন কর্মসূচি বন্ধ করে আদালতের নির্দেশ মেনে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রয়েছে, শিগগিরই এ সমস্যার সমাধান হবে। শিক্ষকদের ব্যাপারটাও আমাদের যোগাযোগ আছে, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং আমার বিশ্বাস অচিরে সমস্যার সমাধান। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে আপিল বিভাগে চূড়ান্ত শুনানির মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হবে। আন্দোলনকারী শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করতে বলবো। এ নিয়ে আরও জানাতে শাহবাগ এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এমআর আসাদ। আসাদ, শাহবাগ মোড়ে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন এবং উচ্চ আদালতের স্থিতাবস্থার পর কি বলছে শিক্ষার্থীরা? আসলে কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী হুমায়ুন কবিরের যে রিপোর্টটি আপনারা দেখছিলেন এবং সেখানে যে পরিস্থিতি তখন ছিল, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি সেটি কিন্তু সেই সময় থেকে অনেকটাই আসলে পরিবর্তিত হয়েছে। কারণ হচ্ছে যে সে সময় শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী কিন্তু এখানে অবস্থান করছিলেন এবং 4:30টার পর, বিকাল 4:30টার পর আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে যে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা ছিলেন তারা কিন্তু তাদেরকে জানানো হয় এই শাহবাগের মোড়ে এসে জড়ো হওয়ার জন্য, এবং এখনও কিন্তু রাজধানীর বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা যারা আন্দোলনে রয়েছেন, যারা কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কিন্তু এই শাহবাগের মোড়ে আসছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে চারিদিকেই কিন্তু মিছিলের রব। এর প্রধান কারণটা হচ্ছে আসলে এই যে 4টা রাস্তার যে মোড়, এই মোড়ে কিন্তু 4টা রাস্তা থেকেই শিক্ষার্থীরা আসছেন এবং তারা অপেক্ষা করবেন 6টার পরে একটু ব্রিফিংয়ে জানানো হতে পারে পরবর্তী কর্মসূচির কথা। তাছাড়া আরেকটা বিষয় আমি এখানে উল্লেখ করে রাখতে চাই, সেটি হচ্ছে এই আন্দোলন চলমান কর্মসূচির মধ্যে বেশ কিছু জায়গায় যারা আন্দোলন করছেন তারা একটু অভিযোগ করেছেন যে বেশ কিছু শিক্ষার্থীকে আসলে বিভিন্নভাবে হামলা এবং হুমকি দেওয়া হয়েছে বলে তারা জানতে পেরেছেন। তবে তার যে ঘটনার সত্যতা তারা এখনো কিন্তু সে ধরনের কোনো প্রমাণ তাদের কাছে এসে পৌঁছায়নি বলে তারা কিন্তু সরাসরি অভিযোগটি করছেন না, কিন্তু তারা এরকম তথ্য তাদের কাছে এসেছে। তবে তারা বলছেন যে এই ধরনের যদি হামলা কিংবা হুমকির মুখোমুখি তারা হন তাহলে কিন্তু আন্দোলন আরও জোরদার হবে এবং কর্মসূচিতে তারা আরও কঠোর হবেন।
এছাড়া যে বিষয়টি আপনাকে বলতে চাই যে দেখতে পাচ্ছেন যে এই স্লোগানে মুখরিত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীরা বিষয়টি বলছেন যে এই যে একটা যে তারা চাচ্ছেন যে একটি সংসদে আইন পাশের মাধ্যমে কমিশন গঠন করে একটি স্থায়ী সমাধান করা হোক, এই কোটা প্রথার যে সংস্কারটাকে আসলে একটা যৌক্তিকভাবে করে গড়ে তোলা হোক, সে বিষয়টি তারা বলছেন। সেই দিকে না যে কেন সরকার বারবার হাইকোর্টের দিকে যাচ্ছে সেই প্রশ্নটি কিন্তু তারা তুলছেন, কারণ তাদের একটি কথা, ন্যূনতম জাস্ট 5% কোটা রেখে বাকিটাকে সংস্কার করতে হবে এবং সেই 5% কোটাটাও রাখতে হবে অনগ্রসর গোষ্ঠীর জন্য। আমার কাছে শাহবাগের কোটা বিরোধী আন্দোলন থেকে এই ছিল সবশেষ। মার্জিয়া। আসাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর আগারগাঁও এলাকায় আছেন সহকর্মী ইহসান বিন দিদার, তার কাছে জানবো বিস্তারিত। ইহসান, শিক্ষার্থীদের ব্লকেট কর্মসূচি চলছে কিনা এবং কি পরিস্থিতি সেখানকার? তিশা, আপনাকে ধন্যবাদ। আমরা সকালে 11টার সময় কিন্তু আগারগাঁয়ের এই জায়গাটাতে এসেছিলাম। তখন কিন্তু এখানে যে ছাত্ররা আছে, আন্দোলনকারীরা আছে, তারা কিন্তু এখানে এই পুরো জায়গাটি, এই পুরো এলাকাটাতে কিন্তু অবরোধ করে রেখেছিলেন। তখন কিন্তু তারা কোনো প্রকার গাড়িকে এখান দিয়ে পাস করতে দিচ্ছিলেন না। শুধুমাত্র হলো জরুরি যাত্রী যারা হচ্ছে কোনো হসপিটালে যাবেন অথবা কোনো জরুরি কাজে যাবেন এবং হলো অ্যাম্বুলেন্স ব্যতীত তারা কোনো গাড়িকে কিন্তু ছাড় দিচ্ছিলেন না। আমরা দেখেছি কয়েকটি জায়গায় তাদের সাথে কিন্তু কয়েকজনের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। তারা কিন্তু পুলিশের যে গাড়ি আছে, পুলিশের গাড়িকেও কিন্তু তারা এই জায়গাটিতে ক্রস করতে দেননি। এরই ধারাবাহিকতায় প্রায় 5 ঘন্টা পর এসে এখানকার যে অবরোধ আছে, তারা হচ্ছে তাদের যে কেন্দ্রীয় পরিচালন কমিটি আছে, সেই কেন্দ্রীয় পরিচালন কমিটির সাথে কথা বলে তারা এখানকার অবরোধটি আপাতত আজকের মতো অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন। প্রত্যাহার করার পরে ফার্মগেট থেকে যে রাস্তাটি মিরপুরগামী গিয়েছে এবং মিরপুর থেকে যে রাস্তাটি ফার্মগেট এবং বিজয় সরণি অন্যান্য দিকে গিয়েছে, সেই জায়গার যেই যান চলাচল আছে, এই যান চলাচল কিন্তু এখন স্বাভাবিক হয়ে এসছে এবং আমরা পুলিশের সাথে কথা বলেছি। আর আমরা যখন এই জায়গাটিতে ছিলাম তাদের সাথে কিন্তু কোনো প্রকার অবরোধকারী অথবা অবরোধকারীদের সাথে সাধারণ মানুষের কিন্তু অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা আমরা লক্ষ্য করিনি। শুধুমাত্র কয়েকটি জায়গায় কিছু মোটরসাইক্লিস্টের সাথে আমরা দেখেছি যে একটু উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে। উত্তপ্ত বাক্য বিনিময়ের পরপরই কিন্তু তারা সেই গাড়িটিকে হয়তোবা ছেড়ে দিয়েছেন অথবা ফিরিয়ে দিয়েছেন এবং যারা এই রাস্তা দিয়ে ঢুকতে চেয়েছিলেন তারাও কিন্তু সেই আন্দোলনকারীদের কথা মতো তাই করেছেন। এখন এই পরিস্থিতিতে এখন পর্যন্ত এইখানে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা নেই এবং অবরোধ প্রত্যাহার করার পরে এখন যান চলাচল এই এলাকায় স্বাভাবিক আছে। এই ছিল আমার কাছে অবরোধকারীদের এখনকার মতো সর্বশেষ। তিশা। ইহসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। তিস্তার পানি বন্টন চুক্তি আলোর মুখ দেখে 2011 সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং ঢাকা সফরে এলেও শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের সরকার মমতা না আসায় সে চুক্তি আটকে যায়। এর ফলে জল গড়িয়েছে অনেক, কিন্তু শীতকালে বাংলাদেশে একটু আসেনি তিস্তার জল। আলো আধারির এমন দোলাচলে তিস্তা মহাপরিকল্পনায় আগ্রহ দেখায় চীন। এমন অবস্থায় প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তার পানি বন্টনে আগ্রহ দেখায় ভারতও, কিন্তু এবারও মমতার সেই স্বভাবসুলভ খড়গহস্ত মনোভাব। মনিরুল ইসলামের রিপোর্ট। তিস্তার পানি বন্টন নিয়ে ভারতের অনীহার মধ্যেই এ প্রকল্পের অংশীদার হওয়ার আগ্রহ জানায় চীন। তারপর কারিগরি তৎপরতাও চালায় দেশটি। চীনের প্রস্তাবিত প্রকল্পের নাম তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন, যার ব্যয় ধরা হয়েছে 8,210 কোটি টাকা। তিস্তা নিয়ে ইতোমধ্যেই নকশা ও সম্ভাব্যতা যাচাই সম্পন্ন করেছে চীন। চীনের এ মহাপরিকল্পনায় তিস্তার 2 পারে থাকছে 220 কিলোমিটার গাইড বাঁধ। পরিকল্পিত স্যাটেলাইট শহরের পাশাপাশি থাকবে নদী খনন ও শাসন ব্যবস্থা। নেওয়া হবে ভাঙন প্রতিরোধে টেকসই ব্যবস্থাও। পানি সংরক্ষণ করে সেচ প্রকল্প ও মাছ চাষের ব্যবস্থাও থাকবে। পাশাপাশি আধুনিক পর্যটন কেন্দ্র ও সমুদ্র সৈকতের আদলে করা হবে মেরিন ড্রাইভ। একটা ইন্টারভেনশন দরকার, জানে আমাদের এই বোথ ড্রাই সিজন অ্যান্ড মনসুনে সবসময় পানিটা যেন যতটুকু আমাদের ডিমান্ড ইকোসিস্টেমের জন্য, সোসাইটির জন্য, সেটা যেন ফুলফিল করতে পারি। আমাদের বাংলাদেশে তো ফ্ল্যাট কান্ট্রি, হিলি রিজন না, যেখানে আমরা স্টোর করতে পারি অনেক পানি, মানে পরিমাণ আমরা করতে পারবো। নর্থ বেঙ্গলে কিছু টোপোগ্রাফি আছে, উই ক্যান বিল্ড সাম ডাইকস, উই ক্যান স্টোর ওয়াটার ইন দ্য মনসুন
সো দ্যাট ইন দ্য ড্রাই সিজনে আস্তে আস্তে পানি রিলিজ করতে পারি। এমন পরিস্থিতিতে নড়েচড়ে বসে ভারতের কেন্দ্রীয় সরকার। চীনের সঙ্গে দেশটির নিরাপত্তা ইস্যুতে চলমান দ্বন্দ্বে তিস্তা প্রকল্পে অংশীদার হতে চায় ভারতও। কিন্তু বরাবরের মতোই সরব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার কলকাতায় মুখ্যমন্ত্রীর সচিবালয় নবান্নে সংবাদ সম্মেলনে তিস্তা নিয়ে কথা বলেন তিনি। আমি কিন্তু এটা প্রধানমন্ত্রীকে অনেকবার বলেছি এবং আগের যে মিটিংগুলোতে আমাকে ডাকতো ইন্দো বাংলাদেশে, সেখানে আমি বারবার কিন্তু এটা রেজ করেছি, কিন্তু তা সত্ত্বেও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। শুধু তিস্তা চুক্তিরই ভেটো নয়, চান্না ফারাক্কা চুক্তির নবায়নও। এই ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন মমতা। মেন পার্টি হচ্ছে আমরা, কিন্তু যখন এগ্রিমেন্ট বা কথা যেটা হলো আলোচনা বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর সাথে, আমাদের কাউকে জানানো হলো না, খুব আনফরচুনেট। আবার বলছে তিস্তার জলও দিল, তিস্তায় জল আছে তাই দেবে, তাতে উত্তরবঙ্গের একটা লোক খাওয়ার জলও পাবে না। বর্ষার জল দেখে যেন গ্রীষ্মের জলের কথা আমরা না ভাবি। ভারত বাংলাদেশের মধ্যে ফারাক্কা চুক্তির নবায়ন নিয়ে দিন কয়েক আগেও নেতিবাচক মতামত দিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আমাদের না জানিয়ে আবার বলছে আবার ফারাক্কা চুক্তি রিনিউ করবে এবং বিহারে বসে যায়। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে অন্তর্ভুক্তিকরণ ও স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে 10ম দিনে চলছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি। শিক্ষকরা বলেন, পেনশন স্কিম প্রত্যয় নিয়ে যৌক্তিক কোনো সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে শিগগিরই দ্রুত সমস্যা সমাধানের আশা করছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। শামীমুজ্জামান চৌধুরী জানাচ্ছেন বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশ যখন উত্তাল, তখন সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের বাদ দেওয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে শিক্ষকদের এই অবস্থান কর্মসূচি। শিক্ষকদের অভিযোগ, সরকারের একটি মহল জোর করে প্রত্যয় স্কিমে বিশ্ববিদ্যালয়কে যুক্ত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ঐতিহ্য, তারা আন্দোলন সংগ্রাম বিবেকের তাড়না করে এবং এই বিবেকের তাড়না কখনো বৃথা যায় না। শিক্ষকদেরকে এতদিন ধরে তাদের দাবি দাওয়া আদায়ের জন্য আন্দোলন করতে হচ্ছে, এরকম একটা অবস্থায় বাংলাদেশ। তানজিম সাহেব, অনতিবিলম্বে আপনি আপনার এই বক্তব্য প্রত্যাহার করুন। পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে অন্তর্ভুক্তিকরণ ও স্বতন্ত্র বেতন স্কেলের দাবি জানান তারা। বৈষম্যমূলক যে পেনশন স্কিম, এই বিষয়ে আমাদের অবস্থান, অবিলম্বে এই সমস্যাটি সমাধান করুন এবং আমরা যেখানে ছিলাম আমরা সেখানেই থাকতে চাই। এর আগে একই দাবিতে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। সরকারের এমন বৈষম্যমূলক সিদ্ধান্ত থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের বাদ দেওয়ার দাবিও জানান তারা। স্বতন্ত্র বেতন স্কেলে যাওয়ার জন্য আমাদের যে দিনবদলের সনদে আওয়ামী লীগের যেটা লেখা ছিল, 2010 সালের শিক্ষানীতিতে যেটা বলা ছিল, আমরা সেটাই চাচ্ছি। যতক্ষণ পর্যন্ত এই প্রজ্ঞাপন প্রত্যাহার করা না হবে, ততক্ষণ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 40টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ তাদের কর্মক্ষেত্রে ফিরে যাবেন না। গত 1 জুলাই থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে কর্মবিরতি চালিয়ে আসছে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ভারতে উত্তরপ্রদেশে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 18 জন নিহত ও 19 জন আহত হয়েছেন। লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে ডাবল ডেকার বাসের সঙ্গে তরল দুধবাহী ট্যাঙ্কারের সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে বলে জানায় এনডিটিভি। নিহতদের মধ্যে 3 নারী ও 1 শিশু রয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গাজা উপত্যকার একটি স্কুলে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় 29 জন নিহত হয়েছে। গত 4 দিনের মধ্যে চতুর্থবারের মতো ফিলিস্তিনিরা এ ধরনের হামলায় শিকার হলেন। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস এই হামলার জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা ওই এলাকায় হামলা চালিয়েছে এবং ঘটনাটি পর্যালোচনা করছে। খেলার খবর। ফুটবল। ইউরো চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও ইংল্যান্ড। জার্মানির ডটমুন্ডে বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হবে খেলা। আসরে পারফরম্যান্স বিবেচনায় দুদলের অবস্থান প্রায় এক। 5 ম্যাচের মধ্যে 3টিতে জয় দুদলের। অন্যদিকে কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় বাংলাদেশ আগামীকাল সময় সকাল 6টায় মুখোমুখি হবে উরুগুয়ে ও কলম্বিয়া। আসরে দুদলই রয়েছে দারুণ ছন্দে, তবে সেমিফাইনাল এ ম্যাচে উরুগুয়ে
দলে থাকছেন না ডিফেন্ডার রোনাল্ড আরাউহো। ব্রাজিলের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ায় কোপা আমেরিকা থেকে ছিটকে গেছেন তিনি। শেষ করব মোহনার সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। চীনের সঙ্গে 21টি সমঝোতা স্মারক ও 7টি ঘোষণাপত্র সই, গুরুত্ব পেয়েছে রোহিঙ্গা ইস্যু সহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন। মুক্তিযোদ্ধা কোটা বাতিলে হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা, শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান প্রধান বিচারপতির, শিগগিরই সমাধান বললেন কাদের। আদালতের রায় শিক্ষার্থীদের একাংশের প্রত্যাখ্যান, দাবি আদায়ে অনড় আন্দোলনকারীরা, সড়ক ও রেলপথ অবরোধে জনভোগান্তি। এবং আলো আধারির দোলাচলে তিস্তা প্রকল্প, মমতার অনাগ্রহে পানি বঞ্চিত বাংলাদেশ, চীনের মহাপরিকল্পনায় আগ্রহ বাড়ছে ঢাকার। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।